তাণ্ডবের গল্প কেমন, কোথায় ঘাটতি আছে, ক্যারেক্টারাইজেশন কেমন, বিজিএম ও গান বরবাদের থেকেও ভালো হয়েছে, কোন ক্যামিও বেশি ভালো হয়েছে, সর্বোপরি তাণ্ডব মুভিটি কেমন হয়েছে এবং তাণ্ডব কি পরবর্তী কিস্তির জন্য আগ্রহ তৈরি করতে পেরেছে। আসুন সেলুলয়েড কবিতায় মুভিটি নিয়ে বিস্তারিত কিন্তু স্পয়লারবিহীন আলাপে ঝাঁপিয়ে পড়ি। তাণ্ডব শুরু হয় গল্পের মাঝখান থেকে, যেন এক টুকরো বিস্ফোরণ ধরে। একটি প্রাইভেট টিভি চ্যানেলের স্টুডিও, লাইভে চলছে একজন ক্ষমতাধর মন্ত্রীর ইন্টারভিউ। চ্যানেলের ভেতরে চারপাশে নিরাপত্তা বলয়, আকস্মিক মুখোশ পরা একটা গ্যাং অ্যাটাক করে বসে। পুরো চ্যানেল চলে যায় তাদের নিয়ন্ত্রণে। উন্মাদের মতো নাচতে থাকা এক মাস্ক পরা সন্ত্রাসী বিনা নোটিশে মন্ত্রীকে সরাসরি লাইভে গুলি করে বসে। মন্ত্রী কি মারা গেলেন? কেন তাকে গুলি করা হলো? কারা এই মাস্ক পরা আততায়ী? তাদের মিশন কি? তাদের দাবি কি? এসব প্রশ্নের উত্তর খোলাসা করতে গিয়ে একে একে সামনে চলে আসে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, প্রশাসনের অবস্থান, হোস্টেসদের অবস্থান, উত্তাল জনতার অবস্থান এবং হামলাকারীদের অবস্থান। এরপর কি হয়? এটা কি শুধুই দাবি আদায়ের গল্প, নাকি হোস্টেস রেস্কিউ থ্রিলার, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো বার্তা? এবার প্রশ্ন হচ্ছে, এমন একটা বোল্ড, পলিটিক্যাল আর সমসাময়িক গল্পকে রায়হান রাফি কি জাস্টিফাইড করতে পেরেছেন? উত্তরটা হলো না, পারেননি। তবে অবশ্যই মানতে হবে তাণ্ডবের গল্পটি রায়হান রাফি এখন পর্যন্ত যতগুলো মুভি নির্মাণ করেছেন তার মধ্যে সবচেয়ে সেরা গল্প, একদম আমাদের দেশের নিজস্ব গল্প। তাই তো মুভিটি দেখতে গিয়ে আশেপাশের ডুপ্লিফাইড গল্প বলে মনে হয় না। তবে এই ধরনের পলিটিক্যাল থ্রিলার গল্প কি আগে কখনো হয়েছে? হ্যাঁ, হয়েছে। রেফারেন্স দেওয়া যায় মোস্তফা সরোয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ। দুইটি মুভির মূল থিম কাছাকাছি হলেও তাণ্ডব আর মেড ইন বাংলাদেশের ন্যারেটিভ স্টাইল এবং টোন সম্পূর্ণ আলাদা। রাফি সাহস করে এমন একটা গল্প বেছে নিয়েছেন, কিন্তু গল্পের গভীরতা তৈরি করতে ব্যর্থ হয়েছেন। এমন একটি ডার্ক, বোল্ড গল্প থেকে যে ইন্টেন্সিটি আশা করেছিলাম সেই টোনটা রাফি অ্যাডপ্ট করতে পারেননি। তাণ্ডবের ফার্স্ট হাফে দেখা যায় একটি মেইন প্লট, একটি সাব প্লট এবং 3টি প্যারালেল প্লট। প্যারালেল প্লট গুলো খুব ছোট ছোট, তবে সেগুলো মেইন প্লটকে ভিন্ন মাত্রা দিয়েছে, বাড়িয়েছে গল্পের বৈচিত্র্য আর ডেপথ। তবে তাণ্ডবের সাবপ্লটটি মানে স্বাধীনের ব্যাকস্টোরিটাই হচ্ছে মুভির মূল ফাউন্ডেশন, যেখানে উঠে এসেছে স্বাধীন নামের এক বোকাশোকা ছেলের সাথে নিশাত নামের একটি মেয়ের ভালোবাসার গল্প। এর সাথে একে একে যুক্ত হয় বেকারত্ব, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ দুর্নীতি এবং গোপন টর্চার সেল। তবে সমস্যা হলো এই ব্যাকস্টোরিটা যতটা সুন্দরভাবে শুরু হয়েছিল, কিন্তু শেষটা তাড়াহুড়ো করায় ইমোশনাল কানেকশনটা তৈরি হয়নি। যেমন তোমাকে ভালোবেসে যেতে চাই ও লিচুর বাগানে, এই দুটি গানের জায়গায় যদি স্বাধীনের জন্য নিশাদের কোনো পদক্ষেপ দেখানো হতো, স্বাধীনের জন্য নিশাদের পরিবারে যে ইম্প্যাক্ট পড়ে সেটা ভালোভাবে দেখানো গেলে গল্পে আরো গভীরতা আনা যেত। আরেকটি মিসড অপরচুনিটি ছিল শাকিব খান ও এফএস নাইমের ফেস অফ। নাইমের চরিত্রটি একজন দক্ষ সোয়াট অফিসারের। তার স্ট্র্যাটেজি, প্রেজেন্স আরো ভালোভাবে শো করা গেলে ফার্স্ট হাফটা আরো টাইট হতে পারে। তাণ্ডবের সেকেন্ড হাফ, যেখানে প্রথমার্ধ ছিল ক্যারেক্টারদের পরিচিতি, গল্পের বিল্ড আপ, সেখানে দ্বিতীয়ার্ধ রোলার কোস্টার জার্নি। প্রথমার্ধে থাকা 3টি প্যারালাল প্লট এবং সাব প্লটের সঙ্গে দ্বিতীয়ার্ধে যুক্ত হয় নতুন 4টি প্যারালাল প্লট। এই 7টি আলাদা থ্রেড মেইন প্লটের সঙ্গে এমনভাবে ব্লেন্ড করা হয়েছে চোখ ফেরানোর সুযোগ নেই। চমক, টুইস্ট, রিভার্স এবং রিভিল দ্বিতীয়ার্ধে একের পর এক ঘটনার বিস্ফোরণ ঘটে এবং এখানেই রায়হান রাফি তার স্ক্রিপ্টিং স্কিল শো করতে পেরেছেন।